ওকে, হ্যালো সবাইকে, ওয়েলকাম আমাদের সেকেন্ড ভিডিওতে। প্রথম ভিডিওতে আপনারা এইগুলা দেখেছিলেন। সেকেন্ড ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো অন পেজ এসইও নিয়ে। সো প্রথম ভিডিওর কথা যদি আপনাদের মনে থাকে, অন পেজ এসইওর মানে ছিল এমন জিনিসপত্র যেগুলো আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটে করি, তাই না? আমাদের নিজেদের ওয়েবসাইটে করার জন্য যেই যত কাজকর্ম আমরা করি, যেগুলো আমাদের নিজেদের ওয়েবসাইটের ভিতরেই করা যায়, যার জন্য আমাদের অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় না, সেই ব্যাপারগুলোকে আমরা বলি অন পেজ এসইও। এখন কথা হলো, একটা এসইও শুরু করার আগে আমাদের দুইটা জিনিস জানতে হবে। দুইটা জিনিস জানতে না, একটা জিনিস থাকতে হবে আর একটা জিনিস জানতে হবে। থাকতে হবে হলো ওয়েবসাইট, আর জানতে হবে হলো কোন কিওয়ার্ডটা আমরা র্যাঙ্ক করতে চাই। ঠিক আছে? তো এই এই যে আমি মিনি কোর্স বানাচ্ছি, এটার জন্য আমি ধরে নেই আমাদের টার্গেট কিওয়ার্ড বেস্ট ক্যাট ফুড। ঠিক আছে, ধরে নিই আমরা আমাদের টার্গেট কিওয়ার্ড বেস্ট ক্যাট ফুড। এখন আর আমি ধরে নিই আমার একটা ওয়েবসাইটও আছে, ইউআরএল। এটা আমি ধরে নিই আমার ওয়েবসাইটের ইউআরএল https। ওকে, এখন আমরা অন পেজ এসইও শুরু করবো, তাই না? আমি বলে যে কি কি অন পেজ এসইওর জন্য দরকার, আপনারা মাথায় রাখবেন, ব্যাপারটা মনে রাখবেন। খালি এই ব্যাপারটা যে আমাদের টার্গেট কিওয়ার্ড হলো এইটা, এই জিনিসটাকে আমরা র্যাঙ্ক করতে চাই। ওকে, তো প্রথমেই এই যে দেখুন, এই এই পেজটা খুব ভালোভাবে অপটিমাইজ করেছি আমরা, যে কারণে এই পেজটা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে। তো অপটিমাইজ করার জন্য আমরা কি কি ব্যাপারের লক্ষ্য রাখি? প্রথমেই আমাদের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটের ওই পেজটার টাইটেল হতে হবে। ওকে, তার মানে এই না যে টাইটেলের ভিতরে শুধু ওই কিওয়ার্ডটাই থাকবে। টাইটেল হবে টাইটেলের মতো, বাট টাইটেলটা শুধু বেস্ট ক্যাট ফুড হবে না, টাইটেলটার আগে পরে কথা থাকবে, বাট টাইটেলটার ভিতরে আমাদের কিওয়ার্ডটা থাকতেই হবে। ওকে, টাইটেল ট্যাগ বলে এই ব্যাপারটাকে। আমরা যদি ভিউ পেজ সোর্স দিয়ে আপনি যদি টাইটেল দেন, তাহলে আপনি দেখবেন এখানে আমাদের টাইটেলটা দেখতে পাচ্ছি আমরা, তাই না? সো সবসময় টাইটেল ট্যাগে আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে, এটা একটা মাস্ট অন পেজ এসইওর জন্য। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হলো আমাদের ইমেজ প্রপারলি অপটিমাইজড হতে হবে। ইমেজের অল্ট টেক্সট আমরা যদি এখানে অল্ট, আচ্ছা এভাবে না দেখিয়ে আমি আপনাদের আরও সহজে দেখাই, বা আরও সুন্দর করে আপনারা দেখতে পারবেন, যেন সেভাবে বোঝাই আমি আপনাদের। আমরা যদি একটা টুল ইউজ করি, স্ক্রিমিং ফ্রগ হলো একটা এসইও স্পাইডার, যেটা অ্যানালাইসিস করতে পারে বিভিন্ন এসইও টুলকে, মানে বিভিন্ন ওয়েবসাইটকে অ্যানালাইসিস করে বলে দেয় যে কী কী সমস্যা আছে বা কী কী ঠিক আছে না আছে। ওটা দিয়ে আমরা খুব ভালো অন পেজ এসইওর অ্যানালাইসিস করতে পারি। স্ক্রিমিং ফ্রগ লোড হতে থাক, ততক্ষণে আমরা বলে ফেলি আর কী কী ফ্যাক্টর আছে। সো টাইটেলে আমাদের কিওয়ার্ড থাকতে হবে, তাই না? আর্টিকেলটার ভিতরেও আমাদের কিওয়ার্ড থাকতে হবে, এবং কিওয়ার্ডটা ন্যাচারালি আসতে হবে। সো আমি যদি বেস্ট ক্যাট ফুডস লিখে সার্চ দিই, আপনি দেখেন এই যে ন্যাচারালি এসেছে এই জায়গায়, তাই না? আরেক জায়গায়ও ন্যাচারালি এসেছে। ন্যাচারালি আসার মানে হলো, আমি যদি আবার ওই এখানে যাই, দেখুন, আস্ক 3 ডিফারেন্ট পিপল অ্যাবাউট দ্য বেস্ট ক্যাট ফুডস আউট দেয়ার অ্যান্ড ইউ উইল প্রবাবলি গেট 3 ডিফারেন্ট অ্যান্সার্স। লাইনটা শুনে কিন্তু মনে হচ্ছে না যে না, এই লাইনটা এখানে কিভাবে আসলো। অনেকে করে কি, জোর করে কিওয়ার্ড দিয়ে দেয়। এটা করা যাবে না, জোর করে কখনো আমরা কিওয়ার্ড দিব না, কিওয়ার্ড ন্যাচারালি আসবে। ওকে, জাস্ট আমরা মাথায় রাখবো যেন কিওয়ার্ড আসে। আরেকটা যেই ব্যাপার, সো এটা ছিল আমাদের সেকেন্ড ব্যাপার অন পেজ এসইওর জন্য। থার্ড যেই ব্যাপার, সেটা হলো আমাদের এলএসআই কিওয়ার্ড। এলএসআই বললে একটু জটিল হয়ে যাবে বোঝার জন্য। বেসিক্যালি আমরা যদি উপরে যাই, বেস্ট ক্যাট ফুড না আমাদের মেইন কিওয়ার্ড, যেটার জন্য আমরা র্যাঙ্ক করতে চাচ্ছি। এখন যেই পেজটা বেস্ট ক্যাট ফুড নিয়ে কথা বলে, ওই পেজটার ভিতরে আরও কী কী কিওয়ার্ড থাকা উচিত বলেন তো? ওই পেজটার ভিতরে ক্যাট ফুড কথাটা অনেকবার থাকা উচিত। ওই পেজটার ভিতরে বিড়ালের বিভিন্ন টপিক অনেকবার থাকা উচিত। বিড়ালের জন্য কোন খাবার ভালো, কোন খাবার খারাপ, বেসিক্যালি এমন সব কিছু থাকা উচিত যেগুলা শুনলে গুগল বুঝতে পারে যে না, এই পেজটা আসলেই বিড়ালের খাবার নিয়ে। এই পেজটা শুধু বারবার বেস্ট ক্যাট ফুডই বলে যায় না, এই পেজটা বিড়ালের খাবারের ইনগ্রিডিয়েন্ট নিয়ে কথা বলেছে, বিড়ালের খাবারের নিউট্রিশন নিয়ে কথা বলেছে, বিড়ালের খাবার কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত না, ওগুলো নিয়ে কথা বলেছে, বিড়ালের খাবারের বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কথা বলেছে। সো যেই টপিকটা নিয়ে, যেই কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, ওই টপিকটার আশপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে আপনার কথা বলার চেষ্টা করতে হবে। এটার জন্য আপনি একটা ওয়েবসাইট আছে lsigraph.com, ওই ওয়েবসাইটে যদি আপনি যান, তারপরে যদি আপনি আপনার মেইন কিওয়ার্ডটা ওই ওয়েবসাইটে লেখেন, এই যে এখানে বেস্ট ক্যাট ফুডস যদি আমি লিখি, তারপর আই এম নট আ রোবট দিয়ে আমি যদি জেনারেট দিই, তাহলে এই ওয়েবসাইটে আপনাকে বলে দিবে আর কি কি টপিক আছে রিলেটেড, যেগুলো নিয়েও আপনার ওই সেম আর্টিকেলের মধ্যে কথা বলা উচিত। আচ্ছা, বেস্ট ক্যাট ফুড না বলে আমি ক্যাট ফুডস বলি, তাহলে সুবিধা হবে। যে আর কি কি আছে যেগুলো নিয়ে আপনার ওই সেম, দেখতে পাচ্ছে না কেন, কোনো একটা ঝামেলা হয়েছে হয়তো।
ডিসেবল। এখানে সাধারণত এলএসআই রেজাল্ট আসে, হয়তো এই সফটওয়্যারটা কাজ করছে না বা কোনো একটা ঝামেলা হয়েছে। ওকে, আমরা অন্য কোনো টুল ইউজ করি। এই টুলটা খুব ভালো, এলএসআই গ্রাফ। আমি জানি না এখন কেন কাজ করছে না, আপনারা চেষ্টা করবেন পরে কোনো এক সময় এসে দেখার, হয়তো এখন কোনো একটা ঝামেলা হয়েছে। ফাইন্ড এলএসআই কিওয়ার্ড। কিছু পেইড টুল আছে যেগুলো দিয়ে কাজ করা যায়, বাট পেইড টুল আমি আপনাদের দেখাচ্ছি না, কারণ আপনারা বেশিরভাগই বিভিন্ন টুলের উপর খরচ করতে চাচ্ছেন না বা সাধারণত করেন না, এই কারণে আমি দেখাই না। বাট এমনিতে কিওয়ার্ড এভরিওয়ার্ড দিয়েও দেখা যায়, রেফস দিয়েও দেখা যায়, এরকম অনেক কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে দেখা যায়। সো এই যে দেখুন, আমাদের 196 পেজে হাজার হাজার কিওয়ার্ড এই টুলটা দেখিয়ে দিয়েছে, যে এই কিওয়ার্ডগুলো নিয়েও আমাদের সেম আর্টিকেলের ভিতরে কথা বলা উচিত। সো আমি যদি বেস্ট ক্যাট ফুড এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতে চাই, আমি শুধু বেস্ট ক্যাট ফুড নিয়ে কথা বলবো না, আমি বেস্ট ফুড ফর কিটেন নিয়ে কথা বলবো, ক্যাট ফুড ব্র্যান্ড নিয়ে কথা বলবো, এই পিউরিনা ওয়ান হলো একটা ক্যাট ফুড ব্র্যান্ডের নাম, ওটা নিয়ে কথা বলবো, ডিসপেন্সার নিয়ে কথা বলবো, ওয়ালমার্টে কী কী পাওয়া যায় ক্যাট ফুড এগুলো নিয়ে কথা বলবো। বেসিক্যালি এই সব কিছু নিয়ে তো আপনি কথা বলতে পারবেন না, বাট যত বেশি পারেন। সো আইডিয়াটা হলো, যেই কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করতে চান, ওই কিওয়ার্ডটার অ্যারাউন্ডে যত টপিক আছে সব কিছু নিয়ে কথা বলা, ওটাও একটা অন পেজ এসইও ফ্যাক্টর। এখন যদি আমরা এই ওয়েবসাইটটাকে আমাদের এসইও স্পাইডার স্ক্রিমিং ফ্রগে দিয়ে স্টার্ট দেই, তাহলে একটা মজার জিনিস দেখতে পারবেন আপনারা। এই ওয়েবসাইটের ভিতরে যা যা সমস্যা আছে না আছে সব এই এসইও স্পাইডারটা আমাদের বলে দিবে। ওকে, সো আমরা আসলে একটু দেখি যে কী কী সমস্যা আছে, কী কী আসলে ফিক্স করা উচিত। এগুলো সবই টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে, এবং এগুলো সব অন পেজ এসইওর মধ্যেও পড়ে। ও অ্যানালাইসিস করতে থাকুক, ততক্ষণ আমরা বাকি অন পেজ এসইও ফ্যাক্টরগুলো দেখে ফেলি। এরপরের অন পেজ এসইও ফ্যাক্টরের মধ্যে থাকবে অবশ্যই আপনার ওয়েবসাইটের যেই পেজটা আপনি র্যাঙ্ক করতে চান, ওই পেজটার ভিতরে অনেক কন্টেন্ট থাকতে হবে। ঠিক আছে, যত বড় আর্টিকেল হয় তত ভালো, কারণ গুগল বড় আর্টিকেল পড়তে পছন্দ করে। গুগল চায় যে আপনার ওয়েবসাইটে বড় আর্টিকেল থাকুক, এবং বলা হয় যে 1800 থেকে 2500 ওয়ার্ড যদি থাকে মিনিমাম, তাহলে ওই পেজটা র্যাঙ্ক করতে পারে। তবে যেহেতু কম্পিটিশন অনেক বেশি এইরকম ক্ষেত্রে, অ্যাফিলিয়েট সাইট টাইটের ক্ষেত্রে, সো আপনি 5000, 7000, 10,000 যত বেশি ওয়ার্ড দিতে পারবেন তত ভালো, আপনার র্যাঙ্কিংয়ের চান্স তত বেড়ে যাবে। এরপরের যে ব্যাপারটা, সেটা হলো সুন্দর একটা ন্যাভিগেশন থাকতে হবে ওয়েবসাইটের ভিতরে। আপনার ওয়েবসাইটের শুরুতেই বলে দিতে হবে যে এই ওয়েবসাইটের ভিতরে, এই পেজটার ভিতরে কী কী পাওয়া যাবে। ঠিক আছে, সুন্দর ন্যাভিগেশন থাকলে আপনার গুগলের জিরো স্নিপেট, যেটা আপনি দেখবেন যে, আমি যদি লিখি এখানে ধরেন টম ক্রুজ এজ, তাহলে এই যে জিনিসটা পেলাম না আমি, এটাকে বলে স্নিপেট। এটা কিন্তু কোনো ওয়েবসাইট না, তাই না? এই ব্যাপারটাকে বলে গুগল স্নিপেট বা জিরো পজিশনও বলে অনেকে। সো আপনার ওয়েবসাইট যদি সুন্দর করে স্ট্রাকচার্ড থাকে, তাহলে আপনি জিরো পজিশনে র্যাঙ্ক করার চান্স অনেক বেড়ে যাবে। ওকে, ওটা গেল। আমরা কী নিয়ে কথা বললাম এতক্ষণ? আমরা কথা বললাম টাইটেলের ভিতরে থাকার, আর্টিকেল বড় হওয়ার, আমরা কথা বললাম আরও অনেকগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলেছি, আপনারা জানেন। এছাড়াও আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো H2 ট্যাগের মধ্যে আপনার কিওয়ার্ডের ভ্যারিয়েশন থাকতে হবে। H2 ট্যাগ কি? H2 ট্যাগ হলো, আমরা যদি এখানে H2 লেখা ক্লোজ দেই, তাহলে দেখেন এই যে নিউলো ক্যাট ফুড, এটা লিখে আমি যদি আবার এখানে সার্চ করি, তো আপনি দেখতে পারবেন নিলো ক্যাট ফুড। এই যে প্রত্যেকটা ব্র্যান্ডের যে কিওয়ার্ড, মানে নিলো ক্যাট ফুড হলো একটা ক্যাট ফুডের ব্র্যান্ড, এটা একটা H2 ট্যাগ। H2 ট্যাগ যারা আপনারা ওয়ার্ডপ্রেস ইউজ করেন তারা জানেন, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের টাইটেল ট্যাগ হয়, H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ। চেষ্টা করবেন আপনার কিওয়ার্ডের ভ্যারিয়েশন, এই যে দেখেন ক্যাট ফুড কথাটা আছে, কিওয়ার্ডের ভ্যারিয়েশনগুলো যেন H2 ট্যাগের মধ্যে থাকে। যদি থাকে, তাহলে গুগল আরও ভালোভাবে বুঝতে পারে যে না, এই ওয়েবসাইটটা আসলেই ক্যাট ফুড নিয়ে কথা বলে। এই কারণে ওরা ক্যাট ফুড কথাটা টাইটেলেও রেখেছে, ক্যাট ফুড কথাটা ওদের H2 ট্যাগের মধ্যেও আছে, H1 ট্যাগের মধ্যেও আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই সব কিছু আমরা আসলে এসইও স্পাইডারে দেখতে পারবো। এই জন্য আমি একবারে এসইও স্পাইডারে এসে আপনাদের এসইও স্পাইডারটা অ্যানালাইসিস করে বুঝিয়ে দিই কী কী হচ্ছে। তো প্রথমেই আমরা যে জিনিসটা দেখবো, আমরা এসইও নিয়ে কথা বলছি, সো আমরা সামারি দেখবো না, আমরা একবারে এসইওতে চলে যাব। এসইওতে এসে প্রথমেই যেই ব্যাপারটা আমরা দেখবো, আমরা নিচে এসে দেখব যে আমাদের রেসপন্স কোডের মধ্যে সবকটা এই ওয়েবসাইটে টোটাল 472টা পেজ আছে। ওকে, সো আপনারা যদি স্ক্রিমিং ফ্রগের ফ্রি ভার্সন ইউজ করেন, তাহলে আপনি হাইয়েস্ট 500 ইউআরএল পর্যন্ত দেখতে পারবেন। 500-র বেশি দেখতে পারবেন না। 500-র বেশি দেখতে হলে আপনার পেইড সলিউশনটা কিনতে হবে। সো আপনি যদি পেইড সলিউশনটা কিনতে চান, সাধারণত অ্যাফিলিয়েট সাইট বা ওরকম সাইট টাইটে 500-র বেশি পেজ থাকে না, এ কারণে সমস্যা হয় না। তো আমরা পেজ টাইটেল থেকে শুরু করব। ওকে, পেজ টাইটেলে আমরা প্রথমে কি দেখব? আমরা দেখব প্রত্যেকটা, আমাদের টোটাল 89টা পেজ আছে, আমরা দেখব প্রত্যেকটা পেজের টাইটেল আছে নাকি। সো এই যে দেখুন, এখানে প্রত্যেকটা পেজের ইউআরএল এবং এই যে প্রত্যেকটা পেজের টাইটেল, প্রত্যেকটা পেজের টাইটেল আছে, তাই না? টাইটেল সবসময় আমরা চেষ্টা করব 30 থেকে 60
ক্যারেক্টারের মধ্যে রাখা, 60 হলো হায়েস্ট, 30 হলো মিনিমাম। 30 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে আপনার যদি টাইটেল না থাকে, যেমন এই যে দেখেন ব্রিডস, এটা একটা বাজে টাইটেল, বিহেভিয়ার এটা আরেকটা বাজে টাইটেল। আমাদের টাইটেল এই যেখানে টাইটেলের লেন্থও দেওয়া আছে, সবসময় চেষ্টা করবো আমরা 30 থেকে 60-এর মধ্যে রাখতে। ওকে, কখন আটটা কি 8টা ক্যারেক্টার যদি থাকে এটা একটা বাজে টাইটেল। টাইটেল যেহেতু বাজে টাইটেল দিলে হয় কি, গুগলে ফাঁকা স্পেস থেকে যায় টাইটেলের পাশে, ওই স্পেসটা আমরা ইউজ করতে পারতাম কিওয়ার্ড দিয়ে, যেটা করা হয় না। এই যে এখানে ওরা বলেছে যে 65 ক্যারেক্টারের বেশি, এই যে এই টাইটেলটা অনেক বড়, তাই না? এই টাইটেলটা, আর রোজেস টক্সিক টু ক্যাটস, মানে বিড়ালের কি গোলাপ ফুল টক্সিক নাকি বিড়ালের জন্য। দেখুন এই টাইটেলটা বেশি বড় হয়ে গেছে, 68 ক্যারেক্টার হয়ে গেছে। আমরা 30 থেকে 60-এর মধ্যে রাখবো। আবার এই যে দেখুন এই এই পেজগুলার টাইটেল 30 ক্যারেক্টারের কম, এগুলোকে আমাদের আর একটু বড় করতে হবে। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা চলে যাব মেটা ডেসক্রিপশনে। মেটা ডেসক্রিপশনের মধ্যে আমরা প্রথমেই যে ভুলটা দেখতে পাচ্ছি সেটা হলো 49টা পেজের মেটা ডেসক্রিপশন নাই। এটা খুবই বড় একটা ভুল। সব পেজের মেটা ডেসক্রিপশন থাকতে হবে এবং মেটা ডেসক্রিপশন হইতে হবে 320 ক্যারেক্টারের কম। ওকে, 320 ক্যারেক্টারের মধ্যে, এবং চেষ্টা করবেন মেটা ডেসক্রিপশন যেন বড় হয়। এই যে মেটা ডেসক্রিপশন হইল, এই যে এই ডেসক্রিপশনটা, মেটা ডেসক্রিপশন যার যত ভালো তার ওয়েবসাইটে মানুষের ক্লিক করার চান্স তত বেশি, এবং মেটা ডেসক্রিপশন যত বড় তার মানে হলো আপনার এই যে নিচের সব কিছু তো আপনার কম্পিটিশন, তাই না? আপনার মেটা ডেসক্রিপশন যত বড়, সব কম্পিটিশন আরেকটু নিচে নেমে যাচ্ছে, তাই না? কারণ মেটা ডেসক্রিপশন যদি বড় হয়, বড় মেটা ডেসক্রিপশনকে জায়গা দিতে সব কিছুর আরেকটু নিচে নেমে যেতে হবে। সো আপনি আপনার কম্পিটিশনকে আরেকটু নিচে পাঠিয়ে দিচ্ছেন। এই কারণে প্রপার মেটা ডেসক্রিপশন থাকা খুবই জরুরি। ওকে, আর কি দেখবো আমরা এখানে? এই প্রত্যেকটা ব্যাপারই জরুরি, বাট আমি ভিডিও বড় হয়ে যাচ্ছে দেখে চেষ্টা করব যতটা সংক্ষেপে পারা যায় আপনাদের বোঝাতে। যখন আপনি আপনার সাইটে ইমেজ আপলোড করবেন, চেষ্টা করবেন ইমেজের সাইজ যেন 100 কিলোবাইটের কম থাকে। একটা কমন ভুল সবাই যেটা করে সেটা হলো অনেকে পিএনজি ফরম্যাটের ইমেজ আপলোড করে। পিএনজি ফরম্যাটের ইমেজ আপলোড করবেন না, সবসময় জেপিজি ফরম্যাটের ইমেজ আপলোড করবেন, কারণ জেপিজির সাইজ ছোট হয়। এছাড়াও যখনই আপনি কোনো ইমেজ আপলোড করবেন, সবসময় ইমেজের অল্ট টেক্সট দিয়ে থাকবেন। অল্ট টেক্সট মানে হলো অল্টারনেটিভ টেক্সট, এবং গুগল তো আর মানুষ না, গুগল তো ইমেজ দেখে বুঝতে পারে না ইমেজ কি। সো গুগলের যেটা করে, প্রত্যেকটা ইমেজ যখন আপনি আপলোড করেন, আপনার ইমেজের দেখবেন অল্ট টেক্সট দেওয়ার অপশন থাকে। যখন আপনি অল্ট টেক্সট দিয়ে দেন, তখন গুগল বুঝতে পারে যে হ্যাঁ এই ইমেজটা এই টপিকের উপরে, এবং এই কারণে গুগলের যে ইমেজ সার্চ আছে সেখানে আপনার এই যে ইমেজ সার্চ, সেখানে আপনার ওয়েবসাইটের ইমেজ র্যাঙ্ক পাবে। এবং এছাড়াও ধরেন বাই এনি চান্স যদি কোনো অন্ধ মানুষ আপনার ওয়েবসাইট পড়ে, যারা ইমেজ টিমেজ দেখতে পারছে না, তারা বিভিন্ন টেক্সট রিডার ব্যবহার করে ওই ইমেজের ভিতরে কী আছে এটা অল টেক্সট যদি দেওয়া থাকে সেখান থেকে বুঝতে পারবে। এই কারণে অল টেক্সট থাকা জরুরি। ওকে, এছাড়াও আরও অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমি এখনও কথা বলছি না। সাইট স্ট্রাকচার নিয়ে আমি আর কথা বলছি না, আমরা আবার বেসিকে ফেরত যাই। সো আমি যদি একদম সিম্পলিফাই করি, প্রথমেই আপনি যখন অন পেজ এসইও শুরু করবেন, প্রথমেই আমরা প্রথম ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম ওগুলো মাথায় রাখবেন, যে এসএসএল সার্টিফিকেট আছে নাকি, ডোমেইনটা প্রপার ডোমেইন নাকি, সাইটের আর্কিটেকচার সুন্দর করে করা আছে নাকি, এই সব টেকনিক্যাল ব্যাপারগুলো দেখবেন। তারপরে আপনি দেখবেন টাইটেল ঠিক আছে নাকি, এসইওর জন্য আমাদের যে রুলগুলা, যে H1 ট্যাগের মধ্যে কিওয়ার্ড আছে নাকি, H2 ট্যাগের মধ্যে কিওয়ার্ড আছে নাকি, এলএসআই এর ভ্যারিয়েশন দেওয়া আছে নাকি, সাইটের কন্টেন্টটা বড় নাকি, কন্টেন্টের ভিতরে কিওয়ার্ডের বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে কথাবার্তা বলা হয়েছে নাকি, কন্টেন্টটার ডেপথ কীরকম, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, যেগুলো সব যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের অন পেজ নিয়ে আর কোনো সমস্যা হবে না। এছাড়াও অন পেজ এসইওর আরও কিছু বেসিক ব্যাপার আছে, যে বেসিক ব্যাপারগুলো নিয়ে আমি এখন কথা বলছি না। তার কারণ হলো অন পেজের বেসিক ব্যাপারগুলো আমরা অলরেডি কাভার করেছি এই চ্যানেলেরই আগের একটা ভিডিওতে। ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেষ্টা করবেন ওই ভিডিওটাও দেখে ফেলার, তাহলে আপনাদের অন পেজ এসইও নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো ধন্যবাদ সবাইকে। থার্ড ভিডিওতে আমরা কথা বলবো অফ পেজ এসইও নিয়ে। অন পেজ এসইও নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু কমেন্টে জানান, আমি চেষ্টা করবো এগুলোর অ্যান্সার দিতে আপনাদের কমেন্টে। ধন্যবাদ।